শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কফসর আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাটি রয়েছে সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। আমার হাতে রয়েছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জটিল সমীকরণ, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও পরস্পর বিরোধী অবস্থান, সহিংসতা হওয়ার আশঙ্কা, জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়। নাসির উদ্দিন সিসি, রাজনৈতিক ঐক্যমত্য ইউসির প্রস্তুতি ও সংস্কার কমিশনের প্রস্তাবের উপর সব নির্ভর করছে। দর্শক, আমরা দেখছি যে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন কোনটি আগে অনুষ্ঠিত হবে, এই বিষয়টি নিয়েই কিন্তু রাজনৈতিক মাঠ এখন উত্তপ্ত হয়ে রয়েছে। আমরা গতকালকে প্রেস ক্লাবে একটি দেখেছি যে সাবেক যারা বিএনপি থেকে স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছিলেন। তারাও কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আসলে আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, পরে স্থানীয় যে নির্বাচনগুলো রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে। আমরা দেখছি বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে, এরপরে স্থানীয় যে নির্বাচন রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে। কিন্তু অন্যদিকে আমরা দেখছি এখন বিএনপির অন্যতম বিরোধী যারা রয়েছেন জামাতে ইসলামী, তারা কিন্তু বলছেন যে আগে স্থানীয় নির্বাচন হবে, এরপরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই যে মতবিরোধ, পরস্পর বিরোধী অবস্থান, সেই অবস্থান আসলে কোন দিকে যায় সেটি নিয়ে কিন্তু নানান ধরনের সংখ্যা ইতিমধ্যে রয়েছে। অনেকেই বলছে যেটি নিয়ে সংঘাতের আশঙ্কা তৈরি হয় কিনা, এই ধরনের কথাও কিন্তু শোনা গেছে। অন্যদিকে আমরা দেখছি যে সিইসি কিন্তু বলেছেন, নাসির উদ্দিন, তিনি কিন্তু বলছেন আসলে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়, যেহেতু সারা দেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচন আমরা দেখছি যে সম্পন্ন করতে কিন্তু নির্বাচন কমিশনের একটি বড় ধরনের প্রস্তুতি দরকার থাকে। অন্যদিকে আমরা দেখছিলাম যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, তিনি কিন্তু বলছিলেন যে আসলে জাতীয় নির্বাচনের জন্য তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। সেটি হলো যে ঘোষণা আসার পর থেকে তারা তাদের যে পূর্ণ প্রস্তুতি সেটি নিয়ে কিন্তু তারা সামনের দিকে আগাবেন। সেই সংক্রান্ত সংবাদ আমরা দেখছিলাম। এর পাশে আমরা দেখি জাতীয় নির্বাচন আগে চান সাবেক জনপ্রতিনিধিরা। এরপর রয়েছে মাহফুজ আলম নতুন তথ্য উপদেষ্টা। দর্শক, আমরা দেখছিলাম যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলমকে কিন্তু তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম যে তথ্য উপদেষ্টা সহ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম কিন্তু পদত্যাগ করার পরে এই যে মন্ত্রণালয় দুটি কিন্তু প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত ছিল। সেই প্রধান উপদেষ্টা নিজের কাছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এখনও পর্যন্ত কিন্তু রয়েছে। বাকি যে তথ্য উপদেষ্টার দায়িত্ব সেটি কিন্তু মাহফুজ আলমের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল কিন্তু এই বুধবার কিন্তু মন্ত্রিপরিষদ সচিবের যে দায়িত্ব থাকার সচিব, তিনি কিন্তু এটি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে। দর্শক, আমরা এর পাশেই আরেকটি ছবি দেখছি, সময়ের যেটিকে ছাপিয়েছে। মধুর ক্যান্টিনে গতকাল ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। বিরোধের মুখেই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। গণতান্ত্রিক ছাত্র সংসদ পদবঞ্চিত দাবি করে বিক্ষোভ, হাতাহাতি সংঘর্ষ, আহত 3 জন। কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বাকের জাহিদ, নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বাকের মজুমদার আহ্বায়ক, জাহিদ হাসান সদস্য সচিব, রিফাত রশিদ সি যুগ্ম সদস্য সচিব। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে মধুর ক্যান্টিনে কিন্তু পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যারা সাবেক সমন্বয়ক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, সেই সময়ে সমন্বয়কদেরকে নিয়ে কিন্তু একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সেই সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরেই আমরা দেখছিলাম যখন এই সময় নির্ধারণ করা হয়েছে, যখন ছাত্ররা সবাই একত্র হওয়া শুরু করেছিল, তখন কিন্তু যখন এই কমিটি ঘোষণা করা হবে, এর আগেই যারা আসলে পদবঞ্চিত রয়েছেন তারা কিন্তু বাহির থেকে স্লোগান দিচ্ছিলেন। অন্যদিকে এই কমিটিকে স্বাগত জানিয়েও কিন্তু একটি পক্ষ স্লোগান দিচ্ছিলেন। অর্থাৎ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক কমিটি করা, সেটি নিয়েও কিন্তু যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তাদের অভিযোগ রয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু সেখানে দফায় দফায় স্লোগান দেওয়া হয়, পরস্পর বিরোধী স্লোগান, ফলে সেখান থেকে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনা কিন্তু পরবর্তীতে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা জানি সেই ঘটনায় 3 থেকে 4 জনের মতো আহত হয়েছেন। এরপরও কিন্তু সেই কমিটি আত্মপ্রকাশ হয়েছে, সেটি নিয়ে অনেকেই অনেক ধরনের কথা কিন্তু বলছেন। আসলে নানা ধরনের গুঞ্জন কিন্তু ইতিমধ্যে রয়েছে। আমরা নিচের দিকে দেখছি ইউনোদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। 400 উপজেলা নির্বাহী কর্মকর্তা ও 5 শতাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। প্রশাসনে ফের অস্থিরতা, রাতের ভোটের ভূমিকা।
বাংলাদেশকে সমর্থন জানিয়ে ইউনূসকে চিঠি, গুতেরেসের মার্চে ঢাকা আসছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়ায় সড়কের মাঝে আড়াআড়ি করে বাস রেখে যাত্রী ওঠানামা করার ভোগান্তি পোহাতে হচ্ছে ওই সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষকে। দৌরাত্ম্য বেড়েছে চালকদের, যাত্রীরা অসহায় আগের মতোই। নির্দেশ প্রত্যাহারের পর আরও বেপরোয়া অটোরিকশা চালকরা তোয়াক্কা করে না পুলিশের। সঠিক পরিকল্পনা, সুশাসন নিশ্চিত করা ছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে শৃঙ্খলা পরিবহন খাতে কিন্তু এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে দায়িত্বশীল লোক না থাকার কারণেই কিন্তু অনেক জায়গায় এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়েছে। কিন্তু এই যে যোগাযোগ খাতে আমরা দেখছিলাম যে শৃঙ্খলা ফেরানো পরিবহন খাতে বিশেষ করে, সেটি কিন্তু বিগত সরকারের আমলে সেটিও কিন্তু হয়ে ওঠেনি। আমরা দেখছিলাম যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের যারা দায়িত্বে ছিলেন তারাও কিন্তু বলছেন যে আসলে পরিবহন খাতে যারা জড়িত, এই সিন্ডিকেট অনেক শক্তিশালী সিন্ডিকেট, তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এখন কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন যেহেতু দায়িত্বশীল লোকদের আসলে এই মুহূর্তে একটু অভাব রয়েছে, ফলে সেই জায়গাতেই কিন্তু এখন আরও বেশি সংকট দেখা দিয়েছে। সবাই এক বেপরোয়া ভাব দেখা যাচ্ছে। এমনিতেই ঢাকা শহরের যে রাস্তা, সেটি কিন্তু একেবারেই অপ্রতুল। একটি শহরের তুলনায় যতটুকু রাস্তা থাকার কথা, সেই জায়গা থেকে আমরা দেখি যতটুকু রাস্তা রয়েছে সেটিও আসলে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। ফুটপাথ থেকে শুরু করে যারা রাস্তায় গাড়ি চলাচল করে, রাস্তার মধ্যেই, রাস্তার বেশিরভাগ সময় দেখা যায় এই রাস্তায় গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। এবং একই সাথে গণপরিবহন যেগুলো রয়েছে, সেই গণপরিবহনগুলো লম্বা সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে যাত্রী তোলার যে ঘটনা, সেই ঘটনার ফলে কিন্তু প্রতিনিয়ত জ্যাম পোহাতে হয়। আমরা গতকালকেও দেখেছি যে মহাখালী সহ এই আশপাশের যে এলাকায় যে ভোগান্তি তৈরি হয়েছে যানজটের, সেই ভোগান্তি কিন্তু মাঝে মধ্যেই মানুষকে ভোগায়। ফলে এটি দিনকে দিন মানুষের অভ্যাসে পরিণত হলেও এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অনেক বেশি ভয়াবহ রকমের রয়েছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতে যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সাব্বির আহমেদ, শুনতে পাচ্ছেন? শুভ সকাল। শুভ সকাল। আমরা দেখছিলাম যে সময়ের আলোর পত্রিকার সংবাদ শিরোনাম দেখছিলাম, সেখানে যেই পত্রিকাটি আজকে প্রধান সংবাদ করেছে সেটি নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা দেখছিলাম যেখানে বলা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জটিল সমীকরণ। জামায়াত ইসলামের পক্ষ থেকে চাচ্ছে আগে স্থানীয় নির্বাচন, অন্যদিকে বিএনপির অন্যান্য যে দল রয়েছে, কিছু দল সমমনা, তারা কিন্তু বলছেন যে আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। আসলে এই যে পরিস্থিতি রয়েছে, আমরা দেখছি যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের জন্য বিভিন্ন মহল থেকে কিন্তু চাপ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, সেটির সমাধান আসলে জাতীয় নির্বাচন। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আসলে জাতীয় নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন কোনটি আসলে আগে দিলে দেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেটির জন্য ভালো হবে? জি, ধন্যবাদ। আমি একটু তথ্য দিয়ে রাখি। গতকাল অনেকেই জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে জনপ্রতিনিধিরা ছিলেন বিএনপি মনোনীত, সেটি ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ কিংবা উপজেলা পরিষদ, পৌরসভা, যারা পাশ করেছিলেন কিংবা যারা দল সমর্থিত প্রার্থী ছিলেন, তারা গতকাল প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে জমায়েত হয়েছিলেন। বিশাল একটি জমায়েত ছিল। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থীরা সেখানে ছিলেন। এই বড় জমায়েত থেকে বিএনপি আসলে একটি বার্তা দিয়েছে এবং বলার চেষ্টা করেছে যে আসলে কোনোভাবেই যাতে স্থানীয় সরকার নির্বাচন আগে না হয়, অর্থাৎ জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের আগে হতে হবে। স্থানীয় সরকার নির্বাচন না হওয়ার পেছনে তাদের অনেকগুলো যুক্তি রয়েছে। সেই যুক্তির মধ্যে হলো যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, এই নির্বাচন আগে হলে তৃণমূল পর্যায়ে ব্যাপক সংঘাত হতে পারে এবং যেই পতিত আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের নেতা কর্মীরা আবারও মাঠে আসতে পারে, একটা বড় রকমের মেসাকার তৈরি হতে পারে। বিএনপির পক্ষ থেকে সেই বিষয়টি জোর দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলার চেষ্টা হচ্ছে যে আসলে নাগরিক সেবা সেভাবে পাওয়া হচ্ছে না, বা তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা এখনো মানুষ পাচ্ছে না। বিভিন্নভাবে কাজ চালানো হচ্ছে, ভারপ্রাপ্ত কোথাও কোথাও জেলা প্রশাসক দিয়ে কিন্তু এই কাজগুলো চালানো হচ্ছে। ছাত্র এবং সরকার দুই পক্ষই কিন্তু এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার পক্ষে অনড় রয়েছে। এমনকি
বিএনপি ছাড়া বড় রাজনৈতিক দল বলা যায় জামাত ইসলামী, সেই জামাত ইসলামী কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে। অর্থাৎ বলা যায় বিএনপি একটা বড় শক্তি, তারা কিন্তু কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন আগে হতে দিবে না কিংবা দিতে চাচ্ছে না। এখন বাস্তবতা হলো যে আসলে সরকার এত বড় দল, যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতি বিএনপি এখন সবচেয়ে প্রধান দল, তাদের কথা উপেক্ষা করে সরকার আসলে এই স্থানীয় সরকার নির্বাচনটা দিতে পারবে কিনা বা দিতে পারে কিনা, এটি বড় চ্যালেঞ্জ। আমরা দেখছিলাম যে আজকে কিন্তু বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ ভবন এলডি হল মাঠে। এই যে দীর্ঘ সময় পর আমরা দেখছিলাম ভিন্ন এক প্রেক্ষাপটে বর্ধিত সভা আয়োজিত হচ্ছে, সেখানে দলের একেবারে চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা কিন্তু অনুপস্থিত, যদিও ভার্চুয়ালি তারা যুক্ত থাকবেন। এই আসলে প্রেক্ষাপটে বিএনপির জন্য আসলে কি দিক নির্দেশনা থাকবে এবং এই বর্ধিত সভায় কোন বিষয়গুলো প্রাধান্য পাবে বলে মনে হয় আপনার? চমৎকার বলেছেন, ভিন্ন একটা প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপট নিঃসন্দেহে বলা যায় 5 আগস্টের পট পরিবর্তনের পর বিএনপি এমন একটি সময়ে বর্ধিত সভা করছে যখন আসলে নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে, যে আসলে কবে নাগাদ নির্বাচন হবে সেটি কিন্তু একটা সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ নেই। পাশাপাশি বিএনপির নেতা কর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড ঘটাচ্ছে, যেগুলো কিন্তু অপ্রীতিকর কর্মকাণ্ড, যা হাইকমান্ড থেকে কড়াভাবে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই যে বিএনপির একটা অবস্থা, সেই অবস্থায় আসলে সাংগঠনিক অবস্থা কেমন হবে, সামনে নির্বাচন কেন্দ্রিক আসলে দলের কি বার্তা থাকবে, নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে কি বার্তা থাকবে, নির্বাচনটা কতটুকু চ্যালেঞ্জ হতে পারে, সব মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজকের এই বর্ধিত সভায় এই বার্তাগুলো দিবেন। বলা যায় এই বিএনপির 7 বছর পর এই বর্ধিত সভা হচ্ছে আজকে যে সংসদে এলডি মিলনায়তনে। কিন্তু এইটি কিন্তু এর আগে এত স্বস্তিকর ভাবে, এত মানে প্রীতিকর আয়োজনও কিন্তু এর আগে হয়নি, যেটি আজকে হচ্ছে। সকাল 9টা থেকে শুরু হয়ে 4টা নাগাদ এটা শুরু হবে। ক্লোজ ডোর মিটিং বলা যায়, এক পর্যায়ে কিন্তু তারেক রহমান নেতাকর্মীদেরকে নিয়ে ক্লোজ ডোর মিটিং করবেন সারা দেশের সুপার 2 আর কি বলা যায়, পৌরসভা কিংবা জেলা, উপজেলা, মহানগর সবার প্রধান, সভাপতি এবং সাধারণ সম্পাদক এই মিটিং এ কিন্তু উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে। নেতারা কিন্তু ঢাকায় চলে প্রত্যাশা করছেন যে তারেক রহমান আসলে তৃণমূলের জন্য একটা বড় বার্তা দিবেন। কারণ এর আগে যখন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন কারাগারে যাওয়ার 4 দিন আগে, অর্থাৎ 2018 সালের 4 ফেব্রুয়ারি এই বর্ধিত সভা হয়েছিল, তখন কিন্তু আসলে এত সুস্থিকর পরিবেশে হয়নি। পুলিশ কিন্তু ব্যাপকভাবে প্রশাসনিক বাধা ছিল, কিন্তু আজকে নির্বিঘ্নে বলা যায় একেবারে প্রশাসনিক ন্যূনতম বাধা নেই, সেই জায়গায় কিন্তু বিএনপি প্রথমবারের মতো এত বড় বর্ধিত সভার আয়োজন করেছে। এটি কিন্তু অনেক ধরনের চোখ কিন্তু এখানে রয়েছে রাজনৈতিক অঙ্গনে, যে আসলে নেতাদের কি বার্তা তিনি দেন এবং নেতারা যে কর্মীদেরকে তৃণমূলে তারা কি আসলে এটার বাস্তবায়ন ঘটান। কারণ বিএনপির সামনে এখন কিন্তু বড় চ্যালেঞ্জ জাতীয় নির্বাচনটাই কিন্তু আগে নেওয়া, যেটা আমরা প্রথম আলোচনা করেছিলাম যে কিভাবে তারা আসলে জাতীয় নির্বাচনটা আদায় করতে পারে। কারণ এখানে বিএনপি এককভাবেই কিন্তু লড়াই করছে জাতীয় নির্বাচন আদায় করতে, তার সঙ্গে হয়তো কিছু যুগপৎ আন্দোলনের শরিকরা রয়েছে, কিন্তু বড় দল, আরেকটি বড় দল জামাত ইসলাম কিন্তু কোনোভাবেই চাচ্ছে না যে আসলে সংস্কার পুরোপুরি শেষ হওয়ার পরে কিন্তু তারা জাতীয় নির্বাচন চাচ্ছে। কিন্তু বিএনপি বলার চেষ্টা করছে যে আসলে জাতীয় নির্বাচন ন্যূনতম সংস্কার শেষ করে তারা কিন্তু এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন চাচ্ছে। তো জামাত ইসলামের বক্তব্য হলো যৌক্তিক সংস্কার শেষ করে যৌক্তিক সময়ে নির্বাচন চায়। এই যে একটা দূরত্ব, এই যে একটা এককভাবে তাদের লড়াই করা, সেই লড়াইটাকে আরো সাব্বির আহমেদ, আমরা কিন্তু দেখছিলাম যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু সংস্কারের বিরোধী বলা হচ্ছে না, একেবারে স্পষ্ট করেই এই যে আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ দিনেও কিন্তু বললেন তার বক্তব্যে যে বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি সংস্কারের পক্ষে, কিন্তু ন্যূনতম যে সংস্কারটুকু রয়েছে। জি, এটা বলা হচ্ছে যে নির্বাচন সংশ্লিষ্ট যেই সংস্কারগুলো রয়েছে, যেটি ন্যূনতম সংস্কার বলা হচ্ছে তাদের ভাষায়, এই ন্যূনতম সংস্কারগুলো শেষ করে কিন্তু নির্বাচনের রোডম্যাপে যাওয়ার জন্য কিংবা নির্বাচনী মহাসড়কে ওঠার জন্য কিন্তু তারা বারবার তাগিদ দিচ্ছেন। আমার মনে হয় যে আজকের এই বর্ধিত সভা সরকারের জন্য একটা বড় চাপ সৃষ্টি করার একটা অনুষঙ্গ হবে বইকি। জি, আমরা একেবারে শেষ করবো একেবারে ছোট একটি প্রশ্ন দিয়ে। আমরা দেখছি যে ভিন্ন প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি, দেশে সার্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। সেই দিক থেকে আমরা দেখছি যে অনেকেই ছিনতাইকারীদেরকে ধরে মারধর করছেন, ঝুলিয়ে রাখা হচ্ছে, অনেকে মেরে ফেলা হচ্ছে।
আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে, এটি নিয়ে অনেকে এটিকে বাহবা দেখাচ্ছেন, আবার অনেকেই বলছেন যে না, আসলে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হচ্ছে না। একেবারে একজন সাংবাদিক হিসেবে এবং ঢাকার বাসিন্দা হিসেবেও যদি আমি বলি, সেই জায়গা থেকে একেবারে ছোট করে যদি বলতেন যে আসলে এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপট আসলে সমাধান কি হতে পারে? এর আগে একটু বলি, গত 2 রাত মনে হয় একটু কমেছে, আমার চোখের দৃষ্টিতে 2 রাত একটু কমেছে, কিন্তু এটা কোনোভাবে স্বস্তিকর না। কিন্তু আপনি যখন বললেন জনসাধারণ কিভাবে নিজের হাতে আইন তুলে নিয়েছে, এখানে যদি প্রশাসন টোটালি মানে অ্যাবসেন্ট থাকে, টোটালি অকার্যকর থাকে, সেখানে কিন্তু জনসাধারণ কিন্তু সামনে অটোমেটিক চলে আসবে। দেখেন, এর আগে কিন্তু আসেনি। এর আগে আপনি আরো 1 সপ্তাহ আগের কথা চিন্তা করেন, জনসাধারণ কিন্তু এইভাবে ঠিক এভাবে ঝুলে রাখেনি কিংবা আইন নিজে হাতে তুলে নেয়নি। কিন্তু এইভাবে জনগণকে ঢালাওভাবে দোষারোপ করছি না আমরা, কিন্তু জনগণ আসলে বাধ্য হয়ে এটা কাজ করছেন, কারণ প্রশাসন এই জায়গাটায় ব্যর্থ। আমার মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার আরো বেশি আন্তরিক হওয়া উচিত, আরো বেশি, যেহেতু উনি আবার গতকাল দেখলাম যে বিভিন্ন জায়গায় নিজেই পরিদর্শন করতে গিয়েছেন, কিন্তু এইটা যাতে আসলে লোক দেখানো না হয়, এর আগের সরকার যেভাবে করেছে বা বিগত নেতারা যেভাবে করেছে, এটা যাতে লোক দেখানো না হয়, এটা যাতে ইফেক্টিভ হয়। কারণ হলো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এর আগের যিনি দায়িত্বে ছিলেন, তিনি সরে যাওয়ার পরে কিন্তু তিনি এসছেন, তাকে নিয়ে কিন্তু অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং তাকে নিয়ে অনেক সমালোচনাও রয়েছে। আমি মনে করছি স্বরাষ্ট্র উপদেষ্টা এইসব সমালোচনা উতরে যে তিনি আসলে সফলকাম হতে পারবেন, যেহেতু এখন একটা। জি সাব্বির আহমেদ, আমাদের শেষ করতে হবে, সময় একেবারেই সংক্ষিপ্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, নিশ্চয়ই আসলে স্বরাষ্ট্র উপদেষ্টাও এই যে মানুষের যেই দাবি, বর্তমান যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির, সেটি শক্ত হাতে দমন করবে, এটি আসলে আমাদের সবার প্রত্যাশা, পুরো বাংলাদেশের সমস্ত মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সময় স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ। কথা হচ্ছিল সমসাময়িক বিষয় সহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। দর্শক, আমার হাতে একেবারেই খুব বেশি সময় নেই, ফলে পত্রিকার প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হাতে রয়েছে দেশ রূপান্তর পত্রিকা। কারসাজি করে খেলাপি ঋণ কম দেখাতো আওয়ামী লীগ, খেলাপি ঋণ 3.5 লাখ কোটি ছুঁই ছুঁই। রাজনীতিকদের অভিমত, সেনা প্রধান যথার্থ বলেছেন, সতর্ক না হলে বিপদ, দিক নির্দেশনামূলক বার্তা দেবে হাইকমান্ড। নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, ঘোষণা ঘিরে হাতাহাতি, আহত 2। সাংবাদিকদের প্রেস সচিব, আদানির চুক্তি পর্যালোচনার জন্য দক্ষ জনবল নেই। নামের ভুলে আয়না ঘরে সেলিম, গুমের কথা প্রকাশ করায় খুনের হুমকি, মুখ বন্ধ করতে তুলে নেওয়া হয় শ্বশুরকে, স্ত্রীকে গুমের হুমকি, ভয়ে বিয়ে বিচ্ছেদ। ফেসবুক পোস্টে নাহিদ, কেনা হয়নি বাড়ি গাড়ি, অ্যাকাউন্টে 10,698 টাকা। ভূতাপেক্ষ নিয়োগে আর্থিক চাপে রাষ্ট্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ 3 অভিযানে গ্রেপ্তার 2 সহস্রাধিক। জানাবো নয়াদিগন্ত পত্রিকার সংবাদ শিরোনাম, স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নতি বাংলাদেশের, রাশিয়ার সাথে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ, প্রধান উপদেষ্টা, সরকারকে বিপদে ফেলতে প্ল্যান বি আওয়ামী লীগের। মাহফুজ আলম হলেন নতুন তথ্য উপদেষ্টা। পঞ্চগড়ের ডাক্তার শফিকুর রহমান, ফ্যাসিবাদী নয়, আমরা মানবিক সরকার গঠন করব। ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান। বৈশ্বিক যুগান্তর পত্রিকা, আওয়ামী লুটেরা দুদকের চোখে ভালো মানুষ, দায়মুক্ত 3000 দুর্নীতিবাজ। নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ, কমিটি প্রত্যাখ্যান, বিক্ষোভ, মারামারি, সড়ক অবরোধ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, খেলাপি ঋণ বেড়ে 3.5 লাখ কোটি টাকা। পণ্যমূল্য কমাতে কর ও নীতি সহায়তা শিথিল, সুফল পায়নি ভোক্তা, লাভবান ব্যবসায়ী। বিএনপির বর্ধিত সভা আজ, এজেন্ডায় জাতীয় নির্বাচন ও ভবিষ্যৎ কর্মপন্থ, আত্মপ্রকাশকাল, নতুন দলের শীর্ষ 6 পদে নেতৃত্ব চূড়ান্ত। এরপর রয়েছে ইত্তেফাক, বিক্ষোভে সংঘাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ। 7 বছর পর আজ বিএনপি উৎসব মুখর বর্ধিত সভা, নতুন বার্তা দেবেন তারেক রহমান। শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ, প্রধান উপদেষ্টা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরীক্ষামূলক উৎপাদন শিগগিরই, রসাটম মহাপরিচালক। ভোররাতে চেকপোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টা, যৌথ বাহিনীর তল্লাশি, চেকপোস্ট নিয়ন্ত্রণে আসছে না অপরাধ। রণাঙ্গনে যুদ্ধরাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী
উপদেষ্টা। দর্শক, ইত্তেফাকের সংবাদ শিরোনাম দেখছেন। আরও বেশ কিছু পত্রিকা আমার হাতে রয়েছে, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাতে পারলাম না। দর্শক, আমরা আজকে বেশ কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম দেখলাম, সেখানে প্রায় একই ধরনের সংবাদ শিরোনাম করা হয়েছে। সেটি হচ্ছে যে আমরা দেখছি যে রাজনৈতিক সংবাদ, নির্বাচন, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, এবং একই সাথে আজকে বিএনপির বর্ধিত সভা, সেই বিষয়টিও প্রাধান্য পেয়েছে, এবং প্রাধান্য পেয়েছে তথ্য উপদেষ্টার দায়িত্বে যিনি নতুন দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলামের জায়গায় মাহফুজ আলম, সেই বিষয়গুলো আজকে পত্রিকার মধ্যে উঠেছে। দর্শক, আমরা দেখছিলাম যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আসলে নির্বাচনমুখী সবাই, কিন্তু সেইখানে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে সেটি নিয়েই সবার অপেক্ষা। আসলে সেটি এখন দেখবার বিষয় যে আসলে সরকার, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আসলে এই বিএনপির কথাই মেনে নেয় নাকি আমরা যারা দেখছি যে উপদেষ্টা পদে যারা রয়েছেন, সরকারে যারা রয়েছেন আসলে, এবং একই সাথে জামায়াতে ইসলামের সাথে যারা রয়েছেন তাদের কথা মেনে স্থানীয় নির্বাচন আগে দেয়, সেটি এখন একটি দেখবার অপেক্ষা, এবং এর জন্য আসলে অপেক্ষা করতে হবে সবার। আমরা আশা করব যে আসলে দেশে যেভাবে শান্তি কায়েম হয়, শান্তি প্রতিষ্ঠা হয়, দেশের মানুষের অধিকার দেশের মানুষ ফিরে পায়, সেই ব্যবস্থাই করা হবে ঐক্যবদ্ধভাবে, পুরো জাতি সেই কাজটাই করবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।